বারান্দায় বসে গল্প করছে ঠাকুমা আর তার নাতনি। আচ্ছা ঠাকুমা, তুমি এত পান খাও কেন? এ তো আমার ছোটবেলার অভ্যেস। তুমি ছোটবেলা থেকে পান খাও? হ্যাঁ রে, ছোটবেলায় আমার ঠাকুমা ছিল। ঠাকুমা প্রতিদিন পান খেত, আর আমি ঠাকুমার কাছে বসে থাকতাম। তখন আমিও ঠাকুমার দেখা দেখি পান খেতাম। সেই থেকেই অভ্যাস হয়ে গেছে। ও মা, তাই নাকি? আচ্ছা ঠাকুমা, তুমি ছোটবেলায় খেলতে? আমি আমার ছোটবেলায় অনেক খেলতে যেতাম। আমাদের পাড়ায় অনেকগুলো বন্ধু ছিল। আমরা একসাথে রান্না বাটি খেলতাম, আরো কত কি যে করতাম। আমি এখন খেলবো, তুমি কি আমার সাথে একটু খেলবে ঠাকুমা? আমার কি এখন খেলার বয়স আছে রে যে আমি খেলবো? এই দেখো, আমি কি সুন্দর ঘোড়া ঘোড়া খেলছি, তুমি কি খেলবে? কি গল্প করছিস ওখানে দুইজনে? বলি আমাকে একটু কাজ কামে সাহায্য করলেও তো আমি একটু বাঁচতে পারি। বৌমা, তুমি এমন করো না তো, সারা দিন পর একটু খেলতে এসেছে। আমি আর ওকে কিচ্ছু বলবো না। আপনার জন্য আমি ওকে কিচ্ছু বলতে পারি না। সারা সময় শুধু খেলা আর খেলা। একটু পড়ার খোঁজ নে। বড় হচ্ছিস, পড়াশোনারও তো দরকার আছে। তুমি আর ওর সাথে এমন করো না তো, সন্ধ্যায় পড়বে ক্ষণ। দেখেছো ঠাকুমা, তোমার বৌমা সব সময় আমাকে শুধু বকে। কি হয়েছে গো দিদি, এত চেঁচামেচি করছো কেন? আর বলিস না ছোট, মেয়েটা দিন দিন এত বড় হচ্ছে কিন্তু পড়াশোনার খোঁজ নেই। খালি সারা দিন খেলাধুলা আর খেলাধুলা। তুমি আর ওকে কিছু বলো না, বড় হলে সেরে যাবে। কি কাকুমণি, বলো কি হয়েছে? তুমি বাজারটা আমার হাতে দাও, আমি ছোট মাকে ডেকে দিচ্ছি। কি গো, এত ডাকছো কেন আমাকে? আমাকে একটু পানি দিবে গো? হে, এখানে বসো, আমি তোমার জন্য মুড়ি গুড় দিয়ে মেখে আর পানি নিয়ে আসছি। যাও, একটু তাড়াতাড়ি নিয়ে এসো গো। বুঝলি ছোট খোকা, আজ রাতে খাওয়ার পরে একটু দুজনে আমার ঘরে আসবি তো তোরা? কেন মা? এলেই বুঝতে পারবে। মা, সেদিন কোথায় গেলি? এই তো বাবা, আমি এখানে। কি হয়েছে বলো? না, আমার জন্য একটু পানি নিয়ে আয় তো, হাত মুখ ধোবো। এই নাও বাবা, তোমার পানি। তোর মাকে বলিস আমি একটু চায়ের দোকানের দিকে যাচ্ছি, ফিরতে সন্ধে হবে। আমার জন্য কিছু খাবার কিনে নিয়ে এসো বাবা। আচ্ছা মা, পেলে আমি আনবো। বলছি যে বাবু, আজ রাতে তোরা সবাই মিলে আমার সাথে দেখা করিস তো। কেন মা, কি হয়েছে গো? দেখা করার পরেই সবাই বুঝতে পারবে। এখন তোমরা তোমাদের নিজের কাজে যাও। আর কত কালে বাঁচবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। কি ভাই, কোথায় চললে মনের সুখে গান গাইতে গাইতে? এই তো ভাই, পাশের চায়ের দোকানটাতে যাচ্ছি। বিকেল বেলা একটা চা খেয়ে আসি, আর একটু গল্প গুজব করে আসি। তা তোমার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ,
তোমাদের আশীর্বাদে আমার সংসারটা বেশ ভালোই চলছে, পরিবারকে নিয়ে সুখে আছি। তোমার মেয়েটা যা হয়েছে না। কেন গো, আবার কিছু বলেছে নাকি? আরে না, তোমার মেয়েটা বেশ সুন্দর হয়েছে দেখতে শুনতে, আবার অনেক সুন্দর করে কথাও বলে, একদম পাকা বুড়ির মতো। তোমার মেয়েকে স্কুলে ভালোই পড়ানো হয়, এই বিষয় নিয়ে সবাই গল্প করছে। হ্যাঁ গো, মেয়েটা তোমাদের আশীর্বাদে বেশ ভালোই হয়েছে। তা তোমাদের দিনকাল কেমন চলছে গো? হ্যাঁ গো, বেশ ভালোই চলছে। গরিব মানুষ আমরা, আর কত ভালোই বা চলবো, এই নুন আনতে পান্তা ফুরোয় আর কি। খোদার কাছে দোয়া করি যেন তোমার সংসারটা ভালোই যায়। তাহলে আমি যাই গো, যাই। তোমরা তোমাদের কাজে যাও। মাঝে আজ কেন রাতের বেলা ডেকেছে কে জানে, হয়তো ভালো কিছুই বলবে। তাড়াতাড়ি চা খেয়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরবো। কি দোকানদার ভাই, কি খবর, কেমন আছো? এই তো ভালোই আছি। তা তোমরা সব কেমন আছো? হ্যাঁ গো, আছি, খোদার দোয়ায় ভালোই আছি। তা কি মনে করে এলে গো দোকানে? আমাকে একটা চা দাও তো। দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও। কি রিপন ভাই, কেমন আছো? ওই বাড়িতে বউ ছেলে পেলে ভালো আছে তো? হ্যাঁ গো, ভালোই আছি। এ দিনকাল যা পড়েছে বলার মতো না। যে পরিমাণ খাবার দাবার আর দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কি করে কি করব কিছুই ভেবে পাচ্ছি না গো। ঠিক বলেছ গো, আজকাল গরিব মানুষদের তো কষ্ট বেড়েছে, আমরাই তো চলতে পারি না গো। এই নাও, ধরো তোমার চা। তোমার চায়ের কামাল আছে বলতে হবে। তোমার এই চা আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ গো। এই আমি তো প্রতিদিন একবার হলো ছুটে আসি এই দোকানদারের কাছে ওর চা খেতে। হ্যাঁ গো, এই তোমরা আসো বলেই তো আমার খাওয়া দাওয়া হয়, খেয়ে পরে বাঁচতে পারি। এই আমাকে দুটো সিঙ্গারা দাও তো, এই মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব। ও বলেছিল আসার সময় নিয়ে আসতে। তা বাবু, তোমার মেয়েটা তো বড্ড মিষ্টি হয়েছে গো। হ্যাঁ গো, ওর জন্য দোয়া করো তোমরা। তা তো করি গো, করি করি। তাহলে আমি এখন আসি, হ্যাঁ। কি করো, তুমি চলে এসেছো এত তাড়াতাড়ি? হ্যাঁ গো, চলে আসলাম। ওই মেয়েটা ওর জন্য কিছু খাবার নিয়ে আসতে বললো, তাই জলদি করে চলে আসলাম। তা কোথায় আমার বুড়িটা? শিরিন, মা শিরিন, কই তুই? হ্যাঁ মা, বলো। দেখ দেখ, তোর বাবা তোর জন্যে বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছে। কই কই, দেখি দেখি, আমাকে এদিকে দাও তো। খুশি হয়েছিস মা? হ্যাঁ বাবা, অনেক খুশি হয়েছি আমি। ও তোর ঠাকুমা আর তুই এটা দুজনে মিলে ভাগাভাগি করে খা। এই নাও ঠাকুমা, সিঙ্গারা খাও, তোমার ছেলে নিয়ে এসেছে। আমাকে এত দিস না তো, একটা দে। আরে নাও নাও, তোমার ছেলে কিনে নিয়ে এসেছে, আর তুমি খাবে না? পাগলি মেয়ে হয়েছিস তুই। কি হয়েছে মা, ডাকছো কেন আমাদেরকে? হ্যাঁ মা, কি হয়েছে বলো তো? হঠাৎ করে আমাদের এভাবে ডাকলে কেন? আসলে আমি তোদের সংসারটা একটু ভালোভাবে বুঝিয়ে দিতে চাচ্ছিলাম। এমন ভাবে তো আমাদের ভালোই চলছে সংসার। আমাদের তো সংসার ভাগাভাগি করার দরকার নেই, আমরা সুখেই আছি। আসলে আমি বলতে চাচ্ছি যে তোমাদের কাজ যার যারটা আমি ভাগ করে দেব। কিন্তু কেন মা? দেখ বাবা, আমি তো কখন মরে যাব তার ঠিক নেই। বয়স হয়েছে আমার, তোদের যার যার বুঝিয়ে দিতে পারলেই আমার ভালো। তাহলে আমরা এখন কি করব মা? শোনো তাহলে,
বড় বৌমা বাড়ির সব কাজ দেখে শুনে রাখবে, আর ছোট বৌমা খাবার ঘর দেখে রাখবে। রান্নার কাজ বাজ করবে ছোট বৌমা, বড় খোকা বাজার করবে, ছোট খোকা সব কাজ দেখে রাখবে। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি যা বলেছি সেটাই। মা, এভাবে করলে তো আমরা ভালোই থাকতে পারবো না। মা বাবা কিচ্ছু হবে না, আমার কথাই শেষ কথা। তো আর বেশি দিন তো আমি বেঁচে নেই। এভাবে কি হয় বল? কেমন যেন নিজেকে একা একা লাগে, কোনো কাজ নেই। মা যে কেন এমন একটা দায়িত্ব দিল। মনে হচ্ছে কত পর হয়ে গেছি আমরা দু ভাইয়ের থেকে। মায়ের কাজটা ঠিক করলো না। আমরা যতদিন থাকতাম এভাবে মিলেমিশে থাকলে তো কোনো সমস্যা ছিল না। আমি কি মাকে একবার বলে দেখব? তুমি আর কি বলবে বলো, মা তো যা বলার বলেই দিয়েছে। শুনছো, আমার এভাবে ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না এভাবে আর কিছু। দিদির রান্নার ওখানে থাকলে কত ভালো হয়, আর সবকিছু দেখিয়ে দেয়। দুজনে মিলে কত ভালো করে রান্না করা যায়। কি আর করবে, নিজেই সামলাতে হবে, মা যেহেতু বলেছে। এভাবে আর ভালো লাগছে না একা একা। এমনি কি থাকা যায় নাকি? আমার মনে হচ্ছে আমাদের সংসারের হাসি খুশিটা চলে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো গো। তাহলে তো তুমি মার কাছে বলোই দেখো না, মা কি করে। বলে আর কি হবে গো? তুমি তো বলে একবার দেখতেই পারো নাকি? তুমি যেহেতু এতবার করে বলেছ, তাহলে আমি বলে দেখব। কিছুক্ষণ পরে। মা, আমাদের সংসারটা আবার এক করে দাও না। এভাবে কেমন যেন একা হয়ে গেছে। সব কিছু আবার আগের মতো হলে ভালো হবে মা। কেন? এভাবে থাকতে কি তোদের সমস্যা হচ্ছে? আমি যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। আমি তোদের মা। তবুও মা, বলছিলাম যে আমরা দুজন একসাথে মিলেমিশে কাজ করি, তাহলেই ভালো হবে। কি গো বৌমা, রান্না করা কি হলো? এই তো মা, হয়ে গেছে। আমি একা একা এভাবে আর পারছি না মা। আপনার রান্নাঘর আপনি দেখুন। ঠিক বলেছি কাকিমণি, আমার এভাবে আর ভালো লাগছে না। তাহলে কি আমি ভুল করেছি তোদের এই কাজটা করতে দিয়ে? আমার মনে হয় ঠাকুমা, তুমি কাজটা ভুলই করেছো। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা, বলুন। তোমার সংসার সবাইকে আমরা কি আগের মতোই করে নেব নাকি? হ্যাঁ মা, সেটা করলে খুব ভালো হয়। আমরা আবার আগের মতো একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারবো। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি যে এমনটা হবে। এখন থেকে সবকিছু ঠিক করে নাও ঠাকুমা, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। বাবু, তপন, কোথায় তোরা বাবা? হ্যাঁ মা, কি হয়েছে বলো? তোরা তোদের সংসার আবার আগের মতো করে নে। আমার রান্নাঘর আমারই থাক। তোরা আমার সংসারে সবাই রাজার হালে একসাথে মিলেমিশে থাকবি। তুমি সত্যি বলছো মা? আরে বাবা, আমি সত্যি বলছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোদের এভাবে থাকতে হবে না। এখন থেকে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। এখন থেকে খাবার ঘর, শোবার ঘর সবকিছুই তোরা সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে একসাথে থাকবি। এভাবে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনেকদিন আগে শ্রীরামপুর নামক একটি গ্রামে মন্নু নামের একটি ছেলে তার ঠাকুরমার সাথে বসবাস করত।
ঠাকুমা, আমাদের গ্রামের মোড়লটা এত পরিমাণে খারাপ বলার মতো না। হ্যাঁ, ওর জন্য গ্রামের মানুষ কি শান্তিতে বসবাস করতে পারে? একটা খারাপ মানুষ গ্রামের মানুষের সব কিছু কুড়াইয়া তাড়াইয়া খায়া নেয়, একদম চুইসা নিল সব। ওর একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। কে আর ওই বেয়াদব মোড়লটাকে শিক্ষা দেবে? ওরে শিক্ষা দেওয়ার মতো কেউ আছে নাকি? আচ্ছা ঠাকুমা, তাহলে তুমি থাকো, আমি মাঠ থেকে ঘুরে আসি একটু। একটু তাড়াতাড়ি আসিস ভাই। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, আমি সন্ধ্যের আগেই বাড়িতে চলে আসব। তোর জন্য তোর পছন্দের পায়েস রানমু, আইস। তুমি রান্না করে রাখো, আমি এসে মজা করে খাবো। এখন আমি যাই, তাহলে সাবধানে থেকো। হ্যাঁ, তুইও সাবধানে যাস রাস্তায়, দেখে শুইনা চলিস। এখনকার দিনকাল আবার ভালো না। ও পড়া চাষি শিপনের কাছ থেকে কি এবার বছরের ধান কি আদায় হয়েছে? না মোড়ল মশাই, এবার তোর ধান চাষ ভালো হয়নি, তাই এখনো টাকাগুলো পরিশোধ করতে পারেনি। এখন গিয়ে বলে আসবে, কালকে যদি টাকা বা ধান কোনো কিছু না দিতে পারে তাহলে ওর গরুটা নিয়ে নেওয়া হবে। আচ্ছা মোড়ল মশাই, আমি এক্ষুনি গিয়ে ওকে কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। দুদিনের মধ্যে গ্রামের সবার কাছ থেকে টাকা পয়সা যা কিছু পাবো সব যেন আদায় করা হয়, না হলে তোমার অবস্থা খারাপ হবে। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আপনার কথা মতোই সবকিছু হবে। শিপন, ওই শিপন, বাড়িতে আছো নাকি? কি ব্যাপার পেয়াদা মশাই, কিসের জন্য আমার বাড়িতে আসলে? বুঝতে পারছো না কেন এসেছি? এবারে টাকার ধান দিয়েছো? ভাই, এবার তো আমি অমন ভাবে ফসল ফলাতে পারিনি, আমি কিভাবে টাকাগুলো দেব বলো তো? এত কিছু আমি জানি নে। কালকের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে তোমার গোয়ালের গরুটি নিয়ে নেওয়া হবে, মোড়ল মশাইয়ের আদেশ আছে। মোড়ল মশাই কি নির্বোধ? আমার এই গরুটাই সম্পদ আছে, এটা যদি নিয়ে নেয় তাহলে আমি কি খেয়ে পড়ে বাঁচবো? আমার কাছে বলে কি লাভ বলো? যা বলবে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলো, আমার কাছে এত কিছু বলো না। আমার কাজ আমি ঠিকঠাক করব। কাল যদি তুমি টাকা দিতে না পারো তাহলে তোমার গরু নিয়ে যাওয়া হবে, এটাই শেষ কথা। আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এই বলে পেয়াদা চলে যায়। বলো তো গিন্নি, কি করা যায়? টাকা পয়সা তো আমার হাতে এখন কিছুই নেই, কিভাবে আমি মোড়লের টাকা ধান দেব তুমি বলো? সেইটাই তো আমিও কইতাছি, কিভাবে কি করমু? এইবার বুঝি আমার গরুটা চইলাই যাইব। মোড়লের এই কৃপণ আচরণ যে কবে যাবে তা খোদাই জানে। গরুটা চইলা গেলে আমরা কি খাইয়া পইরা বাসমু? কত কষ্ট কইরা গরুটা পালতাছি। কি করব বলো গিন্নি, গরিবের প্রতি তো এই মোড়লের কোনো মায়াই নেই। কি ব্যাপার পেয়াদা, গতকাল শিপনের টাকা কি আদায় হয়েছে? না মোড়ল মশাই, হয়নি। ও টাকা তো দিয়ে যায়নি। তাহলে ওর গরুটি আজকে এখনই নিয়ে চলে এসো। বলছি মোড়ল মশাই, ও তো অনেক গরিব মানুষ, কিছুদিন পরে ওটা নিলে হয় না? তোমার এত বড় সাহস, তুমি ওর হয়ে আমার কাছে সুপারিশ করতে এসেছো? আমার কথাই শেষ কথা, যাও এক্ষুনি গিয়ে গরুটি নিয়ে চলে এসো। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই। তারপর পেয়াদা শিপনের বাড়িতে যায়। এই শিপন, তোমার গরু কোথায়? গরুটা নিতে এলাম, টাকা তোমার দিতে পারলে না। এই মোড়ল মশাই বুঝি মাফ করলো না? কি আর করবে বলো ভাই, অমন মোড়লের হাতে পড়লে তো এটুকু সহ্য করতেই হবে। যাও, তোমার গরুটা দিয়ে যাও। আমি এত কষ্ট কইরা গরুটা পালতাছিলাম, এই কৃপণ মোড়ল আমার গরুটা আজকে নিয়া চইলা গেল। আমার কাজ যে, আমি এবার চললাম গরুটা নিয়ে। হে খোদা, তুমি তো দেখতেই পাচ্ছ আমার উপর কি অবিচারটাই হচ্ছে।
আমার সব সম্পদটুকু নিয়ে চলে গেল এই মোড়ল। আমার সব কষ্টের ফল আজ পানিতে চইলা গেল শুধু এই মোড়লটার লাগিয়া। হে খোদা, তুমি এর একটা বিচার করো। তুমি তো সবই জানো, তুমি তো সবই দেখো। হ্যাঁ গো, তুমি আর মন খারাপ কইরা কাইন্দো না। চলো আমরা অন্য কিছু ভাবি। এই মোড়লের হাত থেকে না হলে আমরা বাঁচতে পারবো না। কিছুক্ষণ পরে কি হয়েছে বৌরানী? মোড়ল মশাইয়ের কি হয়েছে? দেখো না কি হইছে, সকাল থেকে উঠতে পারতাছে না, হাঁটা চলা করতে পারতাছে না। কি হইলো হঠাৎ বুঝতেই পারতাছি না। আমি কি তাহলে কবিরাজ ডাকবো? যত তাড়াতাড়ি পারো কবিরাজরে ডাইকা নিয়ে আসো। বৌরানী, আমি এখনই যাচ্ছি। রাস্তায় যেতে যেতে কি ব্যাপার পেয়াদা সাহেব, আপনি এভাবে কোথায় ছুটছেন এত তাড়াহুড়ো করে? আর বলো না গো, মোড়ল মশাইয়ের কি এক অসুখ হয়েছে, হাঁটা চলা করতে পারছে না, তাই কবিরাজ মশাইকে ডাকতে যাচ্ছি। কি বলো, অমন মোড়ল মশাইয়ের আবার কি হয়েছে? এই তো আমি আর বলতে পারবো না, যে কবিরাজকে ডেকে পাঠালেই বোঝা যাবে। যে অত্যাচারী মোড়ল, ওর জন্য কে আসবে? এ যা হয় হবে, আমার কাজ করার দরকার, আমি করছি। আচ্ছা, আমি সব জায়গায় ঘোষণা করে দিচ্ছি। কিছুক্ষণ পরে কবিরাজ মশাই, মোড়ল মশাইয়ের কি হইছে হঠাৎ কইরা? এ তো আমি বলতে পারছি না, এই এক কঠিন রোগ, এর কোনো চিকিৎসা জানা নেই। এখন কি উপায় কন্ত? কি করমু আমি এখন? কিভাবে এই অসুখ সারামু মোড়ল মশাইয়ের? আপনি অন্য এলাকা থেকে এক গুরু কবিরাজকে ডাকুন, উনি হলে কোনো সমস্যার সমাধান হয়তো দিতে পারবেন। আচ্ছা, তাই করা হইব। পেয়াদা ভাই, তুমি গিয়া কবিরাজ মশাইরে ডাইকা নিয়ে আসো। তারপর মোড়লকে দেখতে গুরু কবিরাজ আসে। কি বুঝলেন কবিরাজ মশাই, এই অসুখ সারবো? কিভাবে যে সারবে, এ তো অনেক কঠিন রোগ। কোনো উপায় কি নাই কবিরাজ মশাই? আমি তো তেমন কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একটু ভালো কইরা ভাইবা কন না, কি করমু আমি এখন? একটা উপায় আছে। কি উপায় কন, আমি সব করমু। মোড়ল মশাইকে যদি কোনো বাঁশ বাগানে নুন চাষ করে যদি সেই নুন খাবারের সাথে খাওয়ানো হয়, তাহলে সে ভালো হতে পারে। অসম্ভব ব্যাপার, কিভাবে আমি মোড়ল মশাইরে সুস্থ করমু? পেয়াদা, তুমি সারা গ্রামে গ্রামে প্রায় সব জায়গায় ঘোষণা কইরা দাও, যেই রোগ সারাইতে পারবো তারে অনেক দামি পুরস্কার দেয়া হইব। আচ্ছা, আমি সব জায়গায় ঘোষণা করে দিচ্ছি। শোনো শোনো শোনো, মোড়ল মশাইয়ের কঠিন রোগ হয়েছে। যে বাঁশ বাগানে নুন চাষ করে মোড়ল মশাইকে খাওয়াতে পারবে, তাকে অনেক দামি পুরস্কারে পুরস্কৃত করা হবে। ঠাকুমা, ও ঠাকুমা, জানো মোড়ল মশাইয়ের কঠিন রোগ হয়েছে। যে বাঁশবাগানে চাষ করে মোড়ল মশাইকে খাওয়াতে পারবে, তাকে কঠিন পুরস্কার দেওয়া হবে। কিন্তু কেউ কি ওই মোড়লের লাইগা এরকম কাজ করবো নাকি? ওই তো অনেক অত্যাচারী। আমার কাছে একটা বুদ্ধি আছে ঠাকুমা। কি বুদ্ধি রে? আচ্ছা ঠাকুমা, আর তোমার বাঁশবাগানে যদি তুমি নুন চাষ করতে পারো, আর যদি সেটা মোড়লকে খাওয়াও, তাহলে তো সুস্থ হতে পারে। বাঁশ বাগানে নুন চাষ করা অত সহজ কাজ না। আমি পারি, কিন্তু ওই মোড়লটারে আমার দিতে ইচ্ছা হইতাছে না। ওই যা অত্যাচারী। শোনো, তুমি যদি নুন চাষ করে মোড়লকে খাওয়ানোর আগে শর্ত দাও, তাহলে কেমন হয়? মানে? না মানে, যখন তুমি নুনটা দেবে, তখন দেওয়ার আগে বলবে, আমি একটা শর্তে নুন দিতে পারি। এই মোড়ল আর কখনো কোনো মানুষের উপর অত্যাচার যেন না করে। এই শর্ত মেনে যদি নেয়, তাহলে তুমি তাকে নুন দেবে। তাইলে তাই করমু। তাহলে কি আমি পেয়াদাকে বলবো?
আমারে একবার মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাবি? আমি তার মুখ থেকে কথা শোনার পরেই কাজ করমু। চলো তোমাকে নিয়ে যাই। মোড়ল মশাই, আমি আপনার নুন চাষ কইরা দিতে পারি, যদি আপনি গ্রামবাসীরে আর কখনো অত্যাচার না করেন। আপনার কথা আমি মেনে নেব। আমি আর কখনো গ্রামবাসীকে অত্যাচার করব না। হয়তো খোদা আমার পাপের শাস্তি দিচ্ছে। তাইলে আমি আপনার লেগা বাঁশবাগানের নুন চাষ করমু। চল মন্নু, এইবার আমরা বাড়িতে যাই, গিয়া মোড়ল মশাইয়ের লেগা নুন তৈরি করি। ঠাকুমা আর মন্নু বাড়িতে যায়। বাঁশবাগানে গিয়া তুই আল কাটার মতো একটুখানি জায়গা কইরা দে তো। ঠাকুমা নাও, এই তোমার জন্য এই মাটি কাটা আমার হয়ে গেছে। এই বাটিতে ভইরা এবার পানি নিয়ে আয়। বাটি তুমি কোথায় পেলে ঠাকুমা? মাটি দিয়া একটা জাদুর বাটি। এই বাটি আমার দাদা মশাই আমারে দিছিল, দিয়া কইছিল এই বাটিতে তুমি পানি রাইখা যেমনটা হইতে কইবা তেমনটাই হইয়া যাইব। তাই নাকি ঠাকুমা? আমি এখনই পানি নিয়ে আসছি। দাও দাও, বাটিটা আমাকে দাও। এই বাটিটা আমার হাতে দে। এই নাও ঠাকুমা। এই বাটির সব পানি লোনা হইয়া যা, আর এই বাটির পানি আমি যদি এইখানে রাখি, কাল যেন এটা নুন হইয়া যায়। এই বলে ঠাকুমা সেই জায়গায় পানিটুকু ঢেলে দেয়। পরের দিন সকালে ঠাকুমা, ও ঠাকুমা, এই দেখো তোমার নুন তৈরি হয়ে গেছে। তাই বুঝি? তাইলে এই নুনটুকু এইবার চল মোড়ল মশাইরে দিয়ে আসি। চলো চলো, যাই গিয়ে দিয়ে আসি। তারপর ঠাকুমা আর তার নাতি মিলে মোড়ল মশাইয়ের জন্য নুন নিয়ে যায়। এই লন বৌরানী, এই নুনটা মোড়ল মশাইরে ভাতের সাথে খাওয়াইয়া দেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমার বড় উপকার করলেন। আপনাকে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করা লাগবো না, আপনি মোড়ল মশাইরে অত্যাচার করা বন্ধ করতে কইবেন। সে আর এমন করব না ঠাকুমা। তারপর সেই নুন দিয়ে খাবার খাওয়ানোর পরে মোড়ল সুস্থ হয়ে যায়। তারপর সে তার ভুল বুঝতে পারে এবং গ্রামের সব গরিবদের সাহায্য করতে থাকে। ধূর্ত আর অত্যাচারী মোড়ল সহজ সরল মানুষ হয়ে যায়। অনেকদিন আগে চণ্ডীপুর নামক গ্রামে একটি ছোট নদীর তীরে একজন কৃষক তার স্ত্রী সন্তানের সাথে বসবাস করত। কি রে মা, তুই এখানে এমনে বসে আসুস কেন? দেখো না বাবা, নদীটা কি সুন্দর, তাই না? আচ্ছা বাবা, নদীর ওই পাড়ের গ্রামের মানুষগুলা অনেক সুন্দর, তাই না? হরে মা, এখানে আর কতক্ষণ থাকবি? দুপুর তো হইতে চললো, বাড়িতে যা, তোর মা একা একা কাজ করতাছে। আমার নদীর ধারে বইসা থাকতে অনেক ভালো লাগে বাবা। তারপরেও শীতের সময়, নদীতে কোনো ঢেউই নাই। আবার না হয় একটু পরে আসিস। এখন যা মা, বাড়িতে যা। হ্যাঁ বাবা, ছাগলটা বাইন্ধা রাখছি, ওই তো ঘাস খাচ্ছে ওইখানে। ছাগলটারে নিয়েই চলে যাবো। আমি একটু ওই পাড়ার দিকে যাইতাছি। একজনের কাছে তো কয়টা টাকা ধার নিছিলাম, ওই টাকাগুলি ফেরত দিয়ে আসি। কে রে মনা, তোর খাওয়া দাওয়া শেষ হইল নাকি? চল এইবার বাড়িতে যাই। মা, ও মা, কি করতাছো? বাবা কইলো তুমি নাকি বাড়িতে একা একা কাজ করতাছো, তাই তো তোমারে সাহায্য করার জন্য চলে আসলাম।
আইসোস, ভালোই করছোস। উঠানটা একটু ঝাড়ু দিয়ে দে না মা। ঝাঁটাটা কই কই দাও, আমি মনাটারে বাইন্দা তোমার উঠান ঝাড়ু দিয়ে দিতাছি। সকাল থাইকা তো বেড়াইতাছোস, এই পর্যন্ত কি এক মুঠা খাবার গালে দিছোস? আচ্ছা, উঠানটা ঝাড়ু দিয়া আমি খাবার খাইতেছি মা। হ্যাঁ, তাড়াতাড়ি উঠান ঝাড়ু দিয়া খাইয়ে নে। আচ্ছা মা, এখন তো শীতের সময়, কত ভালো ভালো খাবার, কত সুন্দর সুন্দর পিঠা বানায় সবাই, তুমি বানাও না কেন? আমরা তো গরিব মানুষ রে মা, আমাগো কি আর ওইসব খাবার জোটে আছে? কপালে যা আছে ওইটাই দুই মুঠা খাইয়া বাচ্চা আসি। এত আশা করিস না রে। কই গো গিন্নি, খাবার দাবার কিছু আছে নাকি? সেই সকালে বাইরে হইছি, আমার তো অনেক খিদা লাগছে। হ, আছে, মুড়ি আর গুড় আছে, ওইটা খাইতে দিতাছি। আচ্ছা ঠিক আছে, তাইলে ওইটাই দাও, খাইয়া দেয় একটু হাটের দিকে যাই। কইতাছি শীতের সময় তো আইছে, মাইয়াটা আজ কইতাছিল শীতের সময় কত সবজি পাওয়া যায়, তা একটু ভালো কিছু কিনলে হয় না? দেহি কি করা যায়, হাটের দিকে যাইতাছি, যদি পারি তাইলে কিনা লইয়া মনে। এখন আমারে খাইতে দাও তো। এইটাই খাও, ঘরে তেমন খাওয়ার জিনিস নাই গো। মানুষের জমিতে কাজ কইরাই দিন যায়, একটুখানি জমিও নাই যে ওইখানে চাষ করমু। ভাবতাছি নদীর ধারে যে জমিটা পইরা রইছে, ওই জমিতে কিছু চাষ করমু, তাইলে কোন রকমে পেটটা তো চালানো যাইতো। দেখো কি করা যায়। খাওয়া তো শেষ হইল, দেও এবার বাজারে ব্যাগটা দাও, বাজারের তে কিছু কিনা নিয়ে আসি। এই যে নাও, তাড়াতাড়ি চললে আয়ো। দোকানদার ভাই, আমার 1 কেজি আলু দেন তো। এই যে ভাই, ধরেন আপনার আলু। এই নেন আপনার আলুর টাকা। তা তোমার দিনকাল কেমন যাইতাছে? এই যাইতাছে কোন রকম, গরিব মানুষের আবার কেমন দিন যায়। হ গো, ঠিকই কইছো। আচ্ছা ভাই, ফুলকপির দাম কত? ফুলকপি তো ভাই হাটে নতুন আসছে, এই জন্য এটার একটু দাম বেশি। তা কেমন দাম হইব? এই ধরো তোমার প্রতি ফুলকপির দাম 100 টাকার কমে তো দিতেই পারবো না। গরিব মানুষ ভাই, এত টাকা দিয়া ফুলকপি কিনা সামর্থ্য নাই। যাই, বাড়ির দিকে যাই, আইজ বরং কিছু কম দামে সবজি কিনা লয়ে যাই। আইজ বরং বাড়িতে গিয়া গিন্নিরে কমু, ফুলকপির যদি কয়টা চারা লাগানি যাইতো, তাইলে তো ফুলকপি চাষ করে অনেক টাকা লাভবান হইতে পারতাম। নদীর ধারের ওই জমিটা তো পইরেই রইছে। মা, আমি খেলতে যাবো। কই খেলতে যাবি এখন? নদীর পাড়ে আমার সব বন্ধু বান্ধবীরা আইছে, ওগো লগে খেলতে যাবো। নদী থাইকা এক কলস পানি আইনা দে, সন্ধ্যায় রান্ধনের কাজ করতে হইব, তারপর যা খেলতে। আমি একা একাই যাবো মা। একা একা যাইতে ইচ্ছা না হইলে লতারে ডাইকা লইয়া যা। আচ্ছা মা, তাইলে আমি লতারে ডাইকা নিয়ে পানি আনতে যাই। এই নে কলছি নে, বেশি দেরি করিস না আবার। তাড়াতাড়ি বাড়ি যাইতে হইব। হ্যাঁ চল, আজ কতদিন নদীর পাড়ে আমি পানি আনতে যাই না। কেন, তুই আবার কইছিলি যে নদীতে পানি আনতে যাস নাই? কয়দিন আগে মামা আইছিল, মামার সাথে না মামাগো বাড়িতে গেছিলাম। কবে আইছস শুনি? কাল বিকালে আইছি। জানিস, এই কয়দিন মামা বাড়িতে অনেক মজা হয়েছে আমার।
আচ্ছা, তাইলে তো অনেক ভালোই কাটছে তোর। হ্যাঁ রে, ভালোই কাটছে। নদীতে তো চলে আইলাম। দেখ, এইখানে অনেক সুন্দর পানি। এইখান থেকেই পানি নিয়ে নেই। চল এবার বাড়ি যাই। লতা আর উর্মি তারা দুজনে দুজনের বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে, বাবা, তুমি কখন আইছো? এই তো রে মা, একটু আগেই আইছি। তুই কি পানি আনতে গেছিলি নাকি? হ্যাঁ বাবা। বুঝলি রে মা, আমি আর তোর মায় মিলে একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো বাবা? শোন রে মা, মোরল মশাইয়ের কাছ থেকে তার জমি চাষ করার লেগে কিছু টাকা পামু। ওই টাকা দিয়ে ভাবছি এবার ফুলকপি চাষ করমু। কোন জায়গায় করবা বাবা? আমাগো তো চাষ করার মতো জায়গাই নাই। জায়গা আছে রে মা, ওই নদীর ধারে যে জায়গাটুকু আছে ওইটুকু জমিতেই ফুলকপি লাগামু। তাইলে তো বাবা অনেক ভালো হইব। তাইলে আমি কালি হাটেতে ফুলকপি চারা নিয়ে আমু। পরের দিন সকালে কৃষক মোড়লের কাছ থেকে টাকা নিয়ে ফুলকপি চারা কিনে নিয়ে আসে। কি গো, চারা কিনে নিয়ে চলে আসছো? হ গো গিন্নি, চলো সবাই মিলে এবার ফুলকপির চারাগুলি লাগাই গা। হ্যাঁ বাবা, চলো লাগাই, অনেক ভালো হইব। এরপর তারা সবাই মিলে নদীর ধারে যায় এবং সেখানে ফুলকপির চারাগুলো লাগায়। ফুলকপির চারাগুলি তো লাগানি শেষ হইল। উপরওয়ালার দয়া যদি এগুলি একটু ভালোভাবে হয়, তাইলে তো আমরা একটু খায়া পইরা ভালোভাবে বাঁচতে পারমু, আর মাইয়াটা শখ আহ্লাদ গুলিও একটু পূরণ করতে পারমু। কিছুদিন পরে, কই গো গিন্নি, কই গেলা? আমগো ফুলকপির ক্ষেতটা দেখে আসো, কত সুন্দর সুন্দর ফুলকপি হইছে। তাই নাকি গো? আমি অহনি গিয়ে দেখে আসতেছি। হ, মাইয়াটারও লয়ে যাও। আমগো ক্ষেতের এত সুন্দর ফুলকপি দেখলে মাইয়াটাও অনেক খুশি হইব। হ্যাঁ বাবা, আমি যাইতাছি দেখতে। চলো যাই তাইলে। বাবা, ফুলকপি তো অনেক বড় হইয়া গেছে। কালকেই ফুলকপি তুইলা বাজারে বিক্রি করবা। হরে মা, কাইলি বিক্রি করমু। খোদা আমাগো দিকে এবার মুখ তুইলা তাকাইছে। চলো গিন্নি, ফুলকপি গুলিরে তুইলা নিয়ে এসে পরিষ্কার করি। হ্যাঁ গো চলো। ওরবি মা, তুইও আয় আমাগো লগে। হ্যাঁ মা, আমি অবশ্যই যাবো মা। আমি তো ভাবতেই পারি নাই গো গিন্নি, আমগো খেতে এত সুন্দর ফুলকপি চাষ করা যাইব, আর এত সুন্দর সুন্দর ফুলকপি হইব। তুমি ঠিকই কইছো গো। বাবা, আমি এদিকে সবগুলা ফুলকপি তুইলা ফালাইলাম। হরে মা, তোল, আর সাবধানে তুলিস। মাইয়াডা আমার অল্পতেই বড্ড খুশি হয়। হ গো, মাইয়াডা আমগো অনেক ভালো। সবগুলি ফুলকপি তো তুললাই ফেললাম, এইবার এগুলিরে বাজারে নিয়ে যাই। হ্যাঁ গো যাও, এইগুলা বাজারে নিয়ে যাও। শোনো, মাইয়াডার শীতের পিঠা খাইতে চাইছে। কিছু গুড় পাটালি কিনো ওর জন্য, কিছু পিঠা বানাই দিমু। তুমি চিন্তা কইরো না, এই ফুলকপি গুলিরে ভালো দামে বিক্রি করতে পারলে আমি অবশ্যই সবকিছু নিয়ে আমু। বাবা, আমার জন্য ভালো মিষ্টি কিনা নিয়ে আইসো বাজার থাইকা। হরে মা, আনমু আনমু, তুই কোনো চিন্তা করিস না। ফুলকপি নিবেন গো ফুলকপি, আমার কাছে তাজা তাজা ফুলকপি আছে। ফুলকপি নিবেন গো ফুলকপি। ভাই, আমি তোমার সবগুলি ফুলকপি কিনতে চাই। আপনি এতগুলি ফুলকপি নিয়ে কি করবেন? এগুলি আমি শহরে নিয়ে বড় বাজারে বিক্রি করব। ও আচ্ছা, তাইলে আপনি সবগুলি ফুলকপি নিয়ে নেন। ফুলকপিগুলো পাশের ওই ভ্যান গাড়িতে তুমি দিয়ে এসো। যাক, ফুলকপিগুলি তো সব বিক্রি করলাম। এখন গিন্নি যা যা কইছে আর খুকুর লেগে কিছু মিষ্টি কিনা বাড়ির দিকে যাই। তুমি কত কিছু কিনা নিয়ে আইছো। হরে মা, সবই তোর লেগে কিনা নিয়ে আইছি। আমি অনেক খুশি হইছি বাবা।
ফুলকপি বিক্রি করা টাকা দিয়ে কৃষক তার পরিবারকে খুব ভালোভাবে চালাতে থাকে এবং তার মেয়ের সকল ইচ্ছা পূরণ করতে থাকে। অনেকদিন আগে হেজলপুর নামক একটি গ্রামে একটি ছেলে তার সৎ মায়ের সাথে বসবাস করত। মা, ও মা, ক্ষুধা লাগছে, কিছু খাইতে দিবা? বলি, কোনো কাজ কি করস নাকি যে তোরে খাইতে দিমু? কিছু খাইতে দাও না গো, আমি কাজ খুঁজা পাইলে কাজ করব মা। এখনকার মতো দিতাছি, এরপর থেকে আর খাওন পাবি না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব মা। খেতে খেতে সুমন মনে মনে বলে, আজ যদি আমার আপন মা বেঁচে থাকতো তাহলে আর এই দিনটা দেখতে হইতো না। আমার মা আমাকে অনেক যত্ন করে খাওয়াতো। তোর খাওয়া হইলে মাঠ থেকে গরুর জন্য কিছু ঘাস নিয়ে আসবি। হইছিস তো বাপের মতো, কোনো কাজ কামের ঠিক নাই। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব কাজই কইরা দিব। এইসব কথা বলে সুমন খেয়ে গরুর জন্য ঘাস আনতে যায়। হে উপরওয়ালা, কেন যে তুমি আমাকে এত দুঃখ দিছো? আজ আমি বড়ই অসহায়, কোনো কাজই নাই। কাজ না হইলে তো খাবারও পাবো না। তুমি আমাকে একটা পথ দেখাও। যাই, এবার বরং ঘাস কাইটা নিয়ে যায় বাড়িতে যাই। পাত্রটি হাত থেকে পড়ে যায়। এই রে, পানির পাত্রটা হাতে থেকে পড়ে গেল, এখন কি হবে? মা তো আমাকে অনেক বকবে। কি হইল রে? ও মা, তুই পানির পাত্রটা ভাঙ্গে দিলি? কোনো কাজই তো ঠিক মতো করতে পারস না। তোর মতো ছেলের এই বাড়িতে কোনো জায়গা নাই। বাইর হয়ে যা বাড়ি থেকে। মা, আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আর কখনোই হবে না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। যা, এক্ষুনি বাইর হয়ে যা। যেদিন কাজ করতে পারবি সেদিনই এই বাড়িতে আসবি। সুমন এসব কথা শুনে বাড়ি থেকে চলে যায়। সুমন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ভাবে, এখন আমি কি করব? কোথায় যাব? না আছে আমার বাড়ি, না আছে ঘর। দেখি, হাঁটতে থাকি, কোথাও যদি একটা কাজ খুঁজে পাই তাহলে তো ভালোই হবে। এভাবে হাঁটতে হাঁটতে সুমনের অনেক পিপাসা পায়। তখন সে হাঁটতে হাঁটতে একটা খোলা মাঠে এসে পৌঁছায় আর দেখে একটা কুটির। এই কুটিরের ভিতরে কেউ কি আসো? বলছি, কেউ কি আসো নাকি কুটিরে? কে রে বাইরে থাইকা ডাকাডাকি করতাছে? আমি গো ঠাকুমা, আমি কি তোমার কাছ থেকে একটু জল পেতে পারি? হ্যাঁ, পাইবা, কিন্তু তুমি কে বাসা? আমার কথা আর শুইনো না গো ঠাকুমা, আমি এক অভাগা ছেলে। ও, তাই নাকি? তাইলে তুমি আগে জলটুকু খাইয়া প্রাণটা বাঁচাও, পরে আমি তোমার সব কথা শুনতাছি। তুমি আমাকে বাঁচালে গো ঠাকুমা। তুমি কি এই কুটিরে একা একাই থাকো? হ্যাঁ রে বাসা, আমার তো কেউ নাই অমন আপন বলতে। তা তুই এমন একটা অভাগার মতো ঘুইরা বেড়াইতেছস কেন? আসলে ঠাকুমা, হইছে কি, আমার মা নেই। কয়েক বছর আগেই আমার মা মারা গেছে। তারপর আমার বাবা আর একটা বিয়ে করে, আর ওই সৎ মা আমাকে একদমই দেখতে পারে না। তাই তুই এমন কইরা ঘুইরা বেড়াস? না গো ঠাকুমা, আমি আজকে গরুরে জল খাওয়াইতে গিয়া পাত্রটা ভাঙিয়া ফেলছি, তাই আমারে বাড়ি থেকে বের করে দিছে। আমি এখন কোনো উপায় খুঁজে পাইতাছি না। কি করব? কোথায় যাব? আর কোথায় বা থাকবো? তুই কোনো
তোমার মায়ের দেওয়া লাউয়ের বীজ এখনো আছে? আর এগুলি দিয়ে কি লাউ গাছ হবে, বা এতে কি কোনো লাউ ধরবে? ধরবে রে ধরবে, এইটা আমার মায়ের দেওয়া বিশেষ লাউ। তুই লাগাবি, এইটা কয়েকদিনের মধ্যেই দেখবি লাউ ধরতে শুরু করছে। তুমি যখন বলছো, তাহলে আমি এই লাউয়ের বীজগুলি একবার লাগাই দেখি। সুমন ঠাকুমার কথা মতো সব লাউয়ের বীজগুলো সুন্দর করে লাগিয়ে দেয়। রাতের বেলা কি রান্না করছো গো ঠাকুমা? তোর লাইগা সুন্দর কইরা মাছ রাঁধছি রে। তুমি অনেক ভালো ঠাকুমা। জানো ঠাকুমা, আমাকে এরকম আদর কেউই করে না। আমি আসি তোর পাশে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ গো ঠাকুমা, তুমি একরকমে আমার প্রাণটা বাঁচাইছো। অমন কইরা কইস না রে, তোর মতো আমারও একটা নাতি নাতনি থাকতে পারতো, তাই না? তা তো ঠিকই বলছো। কয়েকদিন পরে দেখ দেখ, কি সুন্দর লাউয়ের চারা গজাইছে। হ্যাঁ গো ঠাকুমা, ঠিকই তো বলছো। আর কয়েকদিন পরেই তো দেখবা লাউ ধরবে। আজকাল তো বাজারে বড় লোকেরা লাউয়ের পাতাও কিনতে আসে যায়। যা, কয়টা লাউয়ের পাতা না হয় বিক্রি কইরা আয়, কিছু পয়সা পাবি। তুমি ঠিকই বলছো, আমি এখনই যাইতাছি। লাউয়ের পাতা নেবেন? লাউয়ের পাতা আমার কাছে কচি কচি লাউয়ের পাতা আছে। লাউয়ের পাতা নিবেন? লাউয়ের পাতা। এই ছেলে, আমাকে কিছু লাউয়ের পাতা দে তো। এই নেন কাকা। এই লাউয়ের পাতা ভালো হবে তো? আপনি কোনো চিন্তা করেন না কাকা, এই লাউয়ের পাতা খাইলে আপনার আবারও এই পাতা খাইতে মন চাইবো। তাই এই একাটি লাউয়ের পাতার দাম কত? কাকা বেশি না, 1.5 টাকা মাত্র। এই নে, 1 টাকা রাখ। এভাবে সুমন সব লাউ পাতা বিক্রি করে কিছু টাকা উপার্জন করে। কয়েকদিন পরে গাছে অনেক সুন্দর সুন্দর লাউ ধরতে থাকে। ঠাকুমা, ঠাকুমা, দেখো আমাদের লাউ গাছে কত সুন্দর সুন্দর লাউ ধরছে। তা তো ধরবই, তুই কয়দিনে যা পরিশ্রম করছিস, গাছে দেখবি লাউগুলা খাইতেও অনেক ভালো হইব। তাই যেন হয় গো ঠাকুমা, তাই যেন হয়। লাউগুলা তো বেশ বড় বড় হইল রে, কালকে গিয়া বেচা রাইখা আসিস কিছু লাউ। আচ্ছা ঠিক আছে ঠাকুমা। কি গো ঠাকুমা, তুমি কি এবার লাউ গাছ লাগাইছো? আর কি সুন্দর সুন্দর লাউ ধরছে, ও মা। হ্যাঁ রে, এইবার কিছু লাউ ধরছে, এইবার একটু খাইয়া পইড়া আমরা দুজনে বাঁচতে পারমু। যেই ছেলেটা তোমার কাছে থাকে, ওই ছেলেটা কে গো? আমার এক নাতনি হয়, আমরা দুইজন মিলা এই লাউ চাষ করছি। তাইলে তোমার নাতনি রে আমার একটা লাউ দিতে কইও কিন্তু। হ্যাঁ, কমুনি। ঠাকুমা দেখো, এই লাউগুলি তুলছি, এবার এগুলিরে বিক্রি করতে হাটে নিয়ে যাব। ওইগুলা তেইকা আয়নারে একটা লাউ দিয়া দে তো। এই নাও তোমার লাউ, ধরো। তোমারে অনেক ধন্যবাদ। তারপর সুমন লাউ বিক্রি করতে বাজারে যায়। লাউ নিবেন গো? লাউ আমার কাছে বড় বড় লাউ আছে, কচি কচি লাউ আছে আমার কাছে। লাউ নিবেন গো? লাউ। এ ভাই, আমাকে একটা লাউ দাও তো। এই নেন ভাই আপনার লাউ। তা লাউয়ের দাম কত ভাই? বেশি না, মাত্র 2 টাকা। এভাবে সুমন সব লাউ বিক্রি করতে থাকে। এত সুস্বাদু লাউয়ের কথা সারা গ্রামে ছড়িয়ে যায় আর মানুষের মুখে মুখে হয়ে যায়। জানিস ভাই, গ্রামের ওই পারে যে একটা ঠাকুমা থাকে না, তার নাকি অনেক সুন্দর সুন্দর লাউ গাছ হইছে, আর সেই লাউ নাকি খেতেও অনেক অসাধারণ। তাই নাকি ভাই? আমিও তো শুনছিলাম। চল গিয়া দেখি কি লাউ ধরছে, আর লাউ যদি ভালো হয় তাহলে আসার সময় নিয়ে আসবো। হ ভাই, চল চল। ঠাকুমার অনেক গুণ আছে বুঝলি,
তা না হইলে এই বয়সে এত সুন্দর লাউয়ের গাছ চাষ করতে পারে? তুমি ঠিকই কইছো। তারপরে আবার ঠাকুমার সাথে যে ছেলেটা থাকে সেও অনেক ভালো। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার গাছে নাকি খুব সুন্দর সুন্দর লাউ ধরছে, তাই দেখতে আসলাম। দেও, আমাদের দুইজনকে 2টা লাউ দিয়া দাও দেখি। এইদিকে আসেন ভাই, আমি দিতেছি আপনাদেরকে লাউ। লাউ যে দেখতে হইছে না, আজ বাজার থেকে চিংড়ি মাছ নিছি, বোরে কমু লাউ চিংড়ি রান্না করতে আজ। হ্যাঁ, আপনাদের খুশি তো আমাদের অনেক ভালো লাগে। চল চল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এভাবে সুমন লাউ চাষ করে অনেক টাকা উপার্জন করে আর ঠাকুরমার সাথে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।